সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে রয়েছে বর্তমানে কেকা রয়। হুম। হ্যালো কেকা। হ্যাঁ দাদা, শুভ সন্ধ্যা। ভালো আছো? শুভ সন্ধ্যা। হ্যাঁ, হুম। ভালো আছি। তুমি কেমন আছো বলো? হ্যাঁ দাদা, ভালো। আচ্ছা কেকা, তুমি কি কাজ বর্তমানে কোথায় কাজ করছো এবং কি পোস্টে কাজ করছো একটু বলো? হ্যাঁ, আমি এখন বর্তমানে একজন এএনএম, মানে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, আমাদের যে ডেজিগনেশনটা। হ্যাঁ, ওকে। আমি তো আমার বাড়ি মুর্শিদাবাদ, তো আমার মুর্শিদাবাদে। হ্যাঁ, আমার যে ব্লক, আমি পাশের ব্লক হরিয়ারপাড়া ব্লক, সেখানে এখন জব করছি একটা সাব সেন্টারে। এখন আচ্ছা। ওটা এসএসকে হয়ে গেছে, সুস্বাস্থ্য কেন্দ্র। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে, হুম। ওকে। আচ্ছা, বেশ কিছু প্রশ্ন আছে। আমি তোমাকে প্রায় অনেকদিন ধরেই চিনছি। হুম। তুমিও হুম। দেখছো আমাকে। এবার কিছু প্রশ্ন আছে যেগুলো স্টুডেন্টরা সরাসরি জিজ্ঞাসা করতে পারে না। তার থ্রু দিয়ে আমি তোমাদের জিজ্ঞাসা করব। আচ্ছা, ১ম প্রশ্ন যে আচ্ছা, এএনএম এ আসা কিভাবে? মানে তোমার ১ম থেকে কি লক্ষ্য ছিল এএনএম করার? না একটু বলো ১ম এ যে শুরুটা কিভাবে হয়েছিল? না, সেরকম সত্যি কথা বলতে যে প্রথম থেকে যে আমি এএনএম এ আসবো এরকম ব্যাপারটা ছিল না। ছিল না। হ্যাঁ, আমি ওকে। তো মানে সকলে সব রকম ভাবে গাইড পেয়ে অনেক রকম লক্ষ্য রাখে বা হ্যাঁ, এরকম ১ম থেকেই অনেকের ইচ্ছা থাকে যে আমি নার্সিংই করব। নার্সিং এ যাবো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সত্যি কথা বলতে, সত্যি একদম বলতে গেলে এই ব্যাপারটা নিয়ে অতটা আমি ভাবিনি কখনো। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার আচ্ছা। প্রথমত আমি আর গাইডও সেরকম পাইনি যে নার্সিং লাইন বা হেলথের লাইন হুম, হুম। এইভাবে গেলে যে জব পাওয়াটা বা এরকম গাইডেন্সও ছিল না, ঠিক আছে? হুম, হুম। তো আমরা যেরকম নর্মাল লাইনে সবাই পড়ে, মানে ফ্লোতে যেমন পড়ে, আমিও সেরকম এইচএস দিই। হ্যাঁ, হুম, এইচএস দেওয়ার পরেও জিএনএম এএনএম অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু তারপর অত কাউন্সিলিং বা ওইগুলো তখন তো মেরিট বেসিসে হতো, দিয়ে হুম, হুম, অতটা হুম। খেয়ালও রাখিনি, মানে আচ্ছা, অতটা এটা আমি কত বুঝতাম না। সালে? তুমি কোন কোন হুম। ইয়ারে পড়তে আর কোথায় পড়তে এটা একটু বলো? মানে আমি তো 2018 তো এইচএস পাস করেছি। হ্যাঁ, আমাদের হুম, আমতলা হাই স্কুল, যেখানে মানে হুম। আমাদের তো নওদা ব্লকে বাড়ি মুর্শিদাবাদে, তো সেখানে যে হাই স্কুল, ওখান থেকে আমি পাস আউট এইচএস। এবং ওকে। তারপরে নর্মালি আমি বহরমপুর গার্লস কলেজ যেটা রয়েছে, হুম। ওখানটায় আমি ফিজিক্স অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম। ফিজিক্স এবং নিয়ে পড়তে? আচ্ছা। হুম, হ্যাঁ, ফিজিক্স ওকে। নিয়ে ভর্তি হয়েছিলাম। আর ওটা আমার 2021-এই কমপ্লিট হয়। হ্যাঁ, হুম, তার মাঝেও নার্সিং লাইনে মানে এইচএস দেওয়ার পরে একবার ফার্স্ট ইয়ারে সবাই যেমন করে ফর্ম ফিল আপ, আমিও করেছিলাম। হুম, কিন্তু এত ডিটেলসও আমার জানা ছিল না। আর হেলথ লাইনে বললাম আগে যে আমার গাইডেন্সে ওরকম ছিল না যে হুম, হেলথ লাইনে গেলে বা এরকম এরকম অতটা জানাও ছিল না। নার্সিং প্রফেশন বা হেলথ লাইন তো সবারই মোটামুটি পছন্দ, সবাই চায় যে সার্ভ করতে বা এরকম। কিন্তু নতুনভাবে যে আমি যাব, এভাবে এটা করলে এটা হবে, এরকম ব্যাপারটা আমার জানা ছিল না। তো আমি গ্র্যাজুয়েশনে ভর্তি হই ফিজিক্স অনার্স নিয়ে। তারপর ৩ বছর আর কোনো ট্রাই করিনি। পড়াশোনাই করেছি নরমালি। হুম, তারপরে সবার যেমন নরমালি পড়াশোনার পর টিচিং লাইন বা এরকম বা কম্পিটিটিভ এ যাবো, এরকম একটা ব্যাপার থাকে। তো হুম, হুম, তারপরে 2021-এ আমার গ্র্যাজুয়েশন পাস হয়। হুম, তারপরে 2021-এ দেখি অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ট্রাই করবো বা আরো যেরকম, যেহেতু গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হলো, এবার তো আমাকে একটা লাইন ভাবতে হবে। হুম, এবার এসএসসি যেহেতু হচ্ছে না, টিচিং লাইনটা বরাবর আমার পছন্দ ছিল। কিন্তু ওই লাইনে যাওয়ার কথা ভাবছিলাম, তা করতে এই পরীক্ষাটা শুরু হলো, 2021-এই এক্সাম শুরু হলো। হুম। তারপরে আমি পরীক্ষাটা দিই। এবার পরীক্ষাটা দেওয়ার পরে তখন জিএনএম, এএনএমটা নিয়ে চর্চায় আচ্ছা। আসি, আরো ভালো লাগে। হ্যাঁ, ওকে, তখন ওকে। পরীক্ষা দিই। আচ্ছা, তুমি কোন কলেজ মানে কোন এমটিএস এ পড়তে? হ্যাঁ, আমি বারাসাত নার্সিং ট্রেনিং স্কুল, যেটা বারাসাত ডিস্ট্রিক্ট ওকে। হসপিটাল। আচ্ছা, এই কদিন আগে আমি একটা আরেকজন ছিল আমার মানে হুম। আমার পরিচিত হ্যাঁ, কৃষ্ণা কৃষ্ণা। মণ্ডল। হ্যাঁ, আমি চেনো দেখেছি ওকে? তোমার। হ্যাঁ, কৃষ্ণাকে চিনি। ওটা আচ্ছা, আমি আচ্ছা। দেখেছি তোমার ভিডিওতে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তোমরা সেম ব্যাচেই পড়ছো। ও সেই কলেজ থেকেই এনটিএস থেকে পড়তো এবং হুম। সেম ইয়ার। হ্যাঁ, ও আমার খুব ভালো বান্ধবী। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম। বেশ। আচ্ছা, তোমার সম্ভবত একটা চ্যানেলও আছে। হুম। আচ্ছা, আচ্ছা, নামটা বলে দাও একটু। হ্যাঁ দাদা, আমার চ্যানেল ছোট চ্যানেল, নার্সিং লাইফ উইথ কেকা। মোটামুটি আমার যে এক্সপিরিয়েন্স সেগুলোই শেয়ার করি ওকে। মোটামুটি। হুম। আর সবাইকেই বলবো ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব হ্যাঁ। সুন্দর, সুন্দর ভিডিও বানায়। আমি সেই সূত্র ধরেই কিন্তু ওর সাথে কথা বলা যে তুমি এত সুন্দর ভিডিও বানাও। তখন কিন্তু ও অ্যাকচুয়ালি নার্স ছিল না, মানে না। জাস্ট পাস করেছে তখনই কিন্তু ওর হুম। সাথে কনট্যাক্ট করি আমি। হ্যাঁ হ্যাঁ দাদা, একদম। যাই হোক, খুব ভালো লেগেছিল। হুম। ওর সাথে পারতপক্ষে আমার স্টুডেন্টও নয় বা আমি ওইরকম ভাবে নয় যে আমি কোর্স পারচেজ করো বা ইয়ে করার জন্য আমি বলবো, ওরকমটা একদমই নয়। জাস্ট তোমাদের কিছু প্রশ্ন ছিল সেটা ওর কাছ থেকে জানার জন্যই আমি আজকে কলটা করেছি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন যেটা আমার, হুম। এতক্ষণ আমি দ্বিতীয় প্রশ্ন করছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে একটা মানে ছেলে-মেয়েদের মধ্যে একটা ক্রেজ থাকে যে আমি বেশি মার্কস নেব এবং আমি ফার্স্ট চয়েস হচ্ছে এএনএম টা আমি করব। কারণ হুম। এএনএম টা করলে নাকি সঙ্গে, সঙ্গে চাকরি হয়ে যায়। হুম। হুম। এটার সত্যতা কতটা? সত্যতা বলতে এটাই সত্যি, এখন এএনএম আর জিএনএম এর মধ্যে জিএনএম টা মোটামুটি তো
জিএনএমটা মোটামুটি লেট হচ্ছে, হ্যাঁ, মানে চাকরিটা ট্রেনিং কমপ্লিট করার পরে অনেকেই সঙ্গে 2-3 সঙ্গে হচ্ছে বছর না। মতো হ্যাঁ হ্যাঁ, বসে হ্যাঁ। থাকতে হচ্ছে। হুম। এবার এএনএমটা করে দেখা যাচ্ছে এমনই সিচুয়েশন হয়ে গেছে যে এমনিও আগেও 2-6 মাসের মধ্যে এএনএমটা হয়ে যেত, হুম। আবার এখন আমাদের বছরে যেটা 2024-এ যেটা হলো সেটা একদমই আরো তাড়াতাড়ি হয়ে গেছে, সেই জন্য ছেলে হ্যাঁ, মেয়ের মধ্যে একদমই আরো তাই। এত প্রায় 2 ক্রেজটা। থেকে 3 মাসের মধ্যেই সম্ভবত হুম। তোমরা পাস করে মানে চাকরি হ্যাঁ, মানে পেয়েছো, 2 জয়েন থেকে করেছো। 3 মাস বলতে কিছু অফিসিয়াল রেজাল্ট আমাদের পাবলিশ হওয়ার মানে 1 তারিখে অফিসিয়াল রেজাল্ট দিয়েছে অনলাইন। হুম। সেখানে আমরা 21 তারিখে কিন্তু প্যানেল লিস্টটা পেয়ে গেছি। মানে ওকে। কতটা আচ্ছা, হুম, আমি এখানে আরেকটা প্রশ্ন করছি, আমার ব্যক্তিগত একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে একটা যখন ট্রেনিং হয়, মনে করো হুম, 2025-এ, অনেকেই বলছে 2025-এ ট্রেনিং হবে না। এটা তোমার কাছেই জানবো। তো হুম, প্রশ্নটা হচ্ছে 2025-এ যে ট্রেনিংটা হবে, হুম। মনে করো সেখানে আমি যে যতগুলো এএনএম স্টাফকে নেব ততগুলোই কি আমি ট্রেনিং এর জন্য ভ্যাকেন্সি বের করবো, নাকি এটা কি মানে এটার ব্যাপারটা একটু বলো। এটা হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়? আমার যেটা মনে হয় দাদা, মানে এতদিন অবধি যতগুলো শুনে এসেছি আর এবার চারিদিকের খোঁজ খবর টোটাল যেরকম রাখি আর এএনএম এর বিষয়টা তো বুঝতে পারি মোটামুটি এখন। হুম, হুম। তো যেটা দেখি যে জিএনএম এর ক্ষেত্রে অনেক স্টুডেন্ট মানে বেশি যে ভ্যাকান্সি যতগুলো পাস আউট হবে যেইবার সেই মতো ভ্যাকান্সি নাই সেরকমটা কিন্তু সম্ভবত সেরকমটা হয় না। হুম, হুম, ঠিক হুম। আছে? হুম, কিন্তু এএনএম এর ক্ষেত্রে দেখছি কি যে এটা ব্যাপারটা চলে আসেছে হুম, যে তোমার সামনে 2 বছর পর মোটামুটি যতগুলো ভ্যাকান্সি থাকতে পারে সেই অনুযায়ী স্টুডেন্টগুলোকে ট্রেনিং দেওয়া হচ্ছে। হুম। মানে ধরো 800টা ভ্যাকান্সি মোটামুটি দিতে পারবে সেরকম 800 জনই নিচ্ছে। এটার আরেকটা কারণ আমি বলতে পারি। কারণ এটা তো তোমার প্রাইভেটলি হচ্ছে না। এএনএম কিন্তু ওকে। অনেকেই মনে করে প্রাইভেটলি হ্যাঁ, হয়। না, আমাকেও না, না, বলেছে একেবারেই না। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু হয় না। অনেকেই বলেছেন এটা তুমি বলতেই পারো যে এএনএম 2-6 মাসের 6 মাস বা 1 বছরের কোর্স বলছে হুম, এএনএম। কিন্তু হুম, হুম। অ্যাকচুয়ালি কিন্তু এএনএমটা হয় না। মানে আমি তো এখনো জানি না যে প্রাইভেটলি না, হয়। এএনএম প্রাইভেটে হয় না, একদমই হয় নয়। না। প্রাইভেটে হয়ও হ্যাঁ। না, আবার জবেও মানে এএনএম হিসাবে কোনো জব প্রাইভেটলি জব নেইও। তো আচ্ছা, আমার সেই জন্যই আমার মনে হয় যে যতজন ভ্যাকান্সি যতটা স্টুডেন্টদের দিতে পারবে জব সেই মতোই ভ্যাকান্সি নেয়। মানে ভ্যাকান্সি থাকে আরকি। আচ্ছা, হুম, বেশ, বেশ, বেশ। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর পেলাম। কিছুটা আমার আভাস ইঙ্গিত ছিল। না, আগের হুম, বছর একজনের কাছ থেকে মানে আমি ইন্টারভিউ নিয়েছিলাম, সেখানেও একজন বলল যে হ্যাঁ, এরকমই ব্যাপারটা কিছুটা আছে। হুম। তোমার কাছ থেকেও প্রায় সহমতই আমি পেলাম। হ্যাঁ, আচ্ছা, আর এবার তাছাড়া হ্যাঁ, আরেকটা কথা বলি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে এখনো পর্যন্ত কেউ বসে নেই তো। হুম। এরকম একটা ব্যাপার। মানে যতজন হয়েছে ততজনই পেয়ে গেছে। সেই জন্য ট্রেনিং আমাদের করার এই পর সঙ্গে, সঙ্গে আন্দাজটা। চাকরি হ্যাঁ। পেয়ে যাচ্ছে। হুম, হুম। বেশ। সেই। আচ্ছা, আরেকটা সবথেকে মোস্ট ভাইটাল পয়েন্ট, আমি এটা পরে জিজ্ঞাসা করবো। একদম সবার শেষে জিজ্ঞাসা করবো যে 2025-এ এবং 26-এ হুম। এএনএম থাকবে কি থাকবে না? এটা এখন নয়। আচ্ছা, আমি তোমার আচ্ছা শেষে, দাদা। সব শেষে জিজ্ঞাসা করবো। ঠিক আছে। তার আগে কয়েকটা ছোট, ছোট প্রশ্ন করি। যেমন ১ম বার জব পাওয়ার পর তোমার এক্সপেরিয়েন্স কি ছিল? যে একটা আ বেকারত্ব থেকে বেরিয়ে আসো। তুমি ফিজিক্স নিয়ে পড়েছো মানে একটা বিরাট ব্যাপার। মানে একটা সত্যি কথা বলতে ফিজিক্স, কেমিস্ট্রি নিয়ে পড়া, গ্র্যাজুয়েশন করা ছেলেমেয়ে মানে যথেষ্টই ভালো মেধাবী ছাত্রছাত্রী না হলে কিন্তু পারা যায় না। তো সেখান থেকে দাঁড়িয়ে যা অবস্থা, পড়েও কিন্তু অনেকে বসে আছে। আমার অনেক পরিচিত হ্যাঁ। বন্ধু-বান্ধব আছে যারা পড়ে হুম, বসে আছে। হুম। তো এই এক্সপেরিয়েন্সটা কিরকম ছিল? যখন ফার্স্ট টাইম জবটা পেলে তখন কিরকম এক্সপেরিয়েন্স ছিল? হ্যাঁ, সেটা বলতে গেলে মানে যেহেতু আমাদেরও অনেক ফ্রেন্ড যাদের ফিজিক্সে আমরা একসঙ্গে পড়েছি তারা এমএসসি করেছে বা বিএড করেছে অনেকে গ্র্যাজুয়েশনের পরে। এবার তাদের সঙ্গেও মোটামুটি যোগাযোগ আছে, আবার এই লাইনে যাদের সঙ্গে তাদের সঙ্গেও যোগাযোগ আছে। এবার সেই ক্ষেত্রে তারা অনেকে যখন বলে যে তুই জব পেয়ে গেছিস বা তোর তো কোনো আর চিন্তা নেই, বা ওরা যখন বসে আছে মানে একটা পরীক্ষার জন্য খাটছে বা পাচ্ছে না, মানে তখন একটু মানে মনে হয় যে না, যাই ডিসিশন নিয়েছি অন্ততপক্ষে আমি একটা জব পেয়েছি। সেই দিক থেকে মনে হয় যে না, সেদিক থেকে স্যাটিসফ্যাকশন আসে যে আমার অন্তত এই ব্যাপারটা নেই যে আমি মানে দৌড়াতে হচ্ছে জবের পিছনে। এখনো অব্দি কোনো হুম, নিশ্চয়তা নেই। ঠিক আছে? হুম, হুম, এবার হুম। মিডল ক্লাস ফ্যামিলি থেকে এরকম একটা তো চাপ থাকে না, কতদিন পর্যন্ত বাবা-মা পারবে? এটাও তো হুম। একটা ব্যাপার। এবার সব দিক থেকে ভাবতে গেলে যে হ্যাঁ, এই বেকারত্ব থেকে এবার এসে আমি বাবা-মার হালটা ধরতে পারবো। সেদিকটা ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। আর আচ্ছা। যেহেতু আমরা ট্রেনিং থেকে বেরিয়ে পেয়ে গেলাম, এই মানে বেকারত্বের ব্যাপারটা অনেকটা আমাদের যে ভোগ করতে হয়েছে সেটা হয়নি সত্যি কথা বলতে। হ্যাঁ, সেই জন্য মানে কষ্টটা আমরা বুঝতে অতটা পেরেছি যে আমরা পেয়ে যাবো অতটাও মানে ফিল করোনি, মানে যে হ্যাঁ, যেটা অন্যান্যরা ফিল করতে পারছে। হ্যাঁ, সত্যি কথা। তোমরা খুব লাকি এবং এটা বলতে বাধ্য হচ্ছি যে যাই হোক, ঠিক আছে, আরো এগিয়ে যাও লাইফে। আচ্ছা, হুম। আমি সেকেন্ড কোয়েশ্চেন করবো, সেটা হচ্ছে এএনএম এর স্যালারি কত? এইটা নিয়ে প্রচুর মানে প্রচুর কোয়ারি থাকে যে স্যার স্যালারিটা অ্যাকচুয়ালি কত পাওয়া যায়? অ্যাকচুয়ালি আমাদের হলো মানে ২৮,৪২৩ টাকা আমরা পেয়েছিলাম একদম ১ম মাসের স্যালারি হিসাবে। ঠিক আছে? হুম, এবার তারপরে 4% যে ডিএটা এড হলো হুম। সেটার পরে ২৯,৩৩১ বা এরকম সামথিং, যাই হোক ৩০০ সামথিং এরকম এখন এটা এটা কি পুরো পাচ্ছি। গ্রেড পে? না, না, না।
এটা হ্যাঁ এটা টোটালটা মানে গ্রেড বেসিক পে। পে 22,700 বা এরকম কিছু বেসিকটা। আচ্ছা হুম। আচ্ছা, এএনএমটা কোন লেভেলের পোস্ট, মানে এটা গ্রুপ সি নাকি গ্রুপ বি না কি লেভেলের? গ্রুপ সি যত সম্ভব গ্রুপ দাদা সি। এটা। হুম। ওকে ওকে ওকে, ঠিক আছে চলো। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা কোয়েশ্চেন করছি বলে বিরক্ত হও না, কারণ এই না সমস্ত না প্রশ্নগুলো দাদা, একদমই সত্যি নয়। কথা বলতে ছেলে মেয়েদের মধ্যে আমি যেটা দেখলাম যে হুম। এএনএম নিয়ে জানার প্রচুর আগ্রহ রয়েছে, যে হুম। এএনএমটা কি অ্যাকচুয়ালি কি মানে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর একটা প্রশ্ন করি, যেটা মানে জানা যায় যে অনেকে দেখবে যারা এই বয়সে দেখবে যারা নার্সিং করতে যাচ্ছে বাইরে থেকে বেরিয়ে, ছোট ছোট বাচ্চাগুলো এবার বাইরে থেকে বেরিয়ে অনেকে ভয় লাগে যে প্রথম এই হুম। বয়সে ট্রেনিং করতে হুম। যাব, বাড়ি থেকে কখনো বাইরে হুম। ছিলাম না এক রাত্র, সেখানে আমাকে মানে একটা হ্যাঁ। আলাদা মানে জায়গায় থাকতে হবে এতগুলো বছর। হুম। এইখানে অনেক মানে কি বলবো সমস্যার সম্মুখীন হতে হয়। হুম। নতুন কিছু এক্সপিরিয়েন্স হয়। এগুলো তোমার কি মানে তোমার কি অভিমত, মানে তোমার হ্যাঁ। সঙ্গে কি হয়েছিল হুম। এটা একটু হুম। বলো। আমার সঙ্গে বলতে কি যে আমি তো ছিলাম আগে বাইরে, যাই হোক, কিন্তু আমি এরকম ফ্রেন্ডদের সঙ্গে ছিলাম যারা একদম প্রথম এসে হুম মানে এটাই তাদের বাইরের লাইফ, ঠিক আছে? তো হুম হুম সেক্ষেত্রে আমি দেখেছি মানে প্রথমত আমাদেরও ভয় লাগে। আর আমি মোটামুটি যখন বাইরে ছিলাম, বাড়ির কাছেই বহরমপুরে থাকতাম, বাড়ি থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা দূরত্ব। হুম হুম। সেটা টেনশন ছিল না, কারণ বাড়ি থেকে আমার কিছু অসুবিধা হলেই যাতায়াত করতে পারবো এরকম। কিন্তু একদম আচ্ছা। চলে গেছিলাম এখান থেকে বারাসাত। তো প্রথমে তো ভয় ছিলই, হুম অবশ্যই ভয় ছিল। হুম কিন্তু হুম প্রথমে সবাই মানে আমরা যখন গিয়ে প্রথম একটা দোকানে দাঁড়াই মানে আমাদের এনটিএস এর সামনে, উনি ওই কথাটাই বলেছিলেন যে এখন কাঁদতে কাঁদতে ঢুকছো, আবার বেরোবে যখন তখনও কাঁদতে কাঁদতেই বেরোবে, তখন ছেড়ে না রাইট। যাওয়ার জন্য। এই হ্যাঁ, আর কথাটা এখন একদম যেমন ফিল ভয় করতে পাচ্ছ পারি। যে বাড়ির হুম। লোককে ছেড়ে থাকতে হবে, হুম। তখন হুম। কিন্তু ভয় পাবে যে মানে এই তখন বন্ধুগুলোর সাথে ছেড়ে যেতে হবে এটা ভেবে। সত্যি, সত্যি মানে এই এক্সপেরিয়েন্সটা প্রথমে যেমন ভয় দিয়ে শুরু হয়, কিন্তু হুম। তারপরে এই জার্নিটা সবার ক্ষেত্রে যারা আসবে তাদের ক্ষেত্রেও বলবো একদম জীবনের খুব ভালো একটা সময় তাদের ক্ষেত্রে এটা থাকবে আশা করি। আচ্ছা বেশ হুম। ভালো লাগলো এটা শুনে। হুম। আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে এএনএম করার পর মানে এই সরি ট্রেনিং চলাকালীন অনেকের আছে যে ধরো রক্ত দেখলে ভয় পেয়ে যায়, হুম। বা হুম। হয়তো কোথাও তোমাদের হয়তো কোথাও ঘুরতে নিয়ে গেল, সেখানে হয়তো দেখলো যে কোনো একটা পেশেন্ট পড়ে আছে। এবার ওখানে গিয়ে কি করব হতমত খেয়ে যায়, এই ব্যাপারগুলো তোমাদের সাথে প্রথম কি রকম কি হতো, আর এবং এখন কি রকম এটা তুমি পেরিয়ে এসেছো সেটা একটু হ্যাঁ বলো। হ্যাঁ। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে এই ব্যাপারগুলো, আমাদের ক্ষেত্রেও এই ভয়টা ছিল। কারণ হলো এএনএম এর ক্ষেত্রে অনেকেই মনে করে যে হসপিটাল ডিউটি বা ওয়ার্ড ডিউটি করতে হয় না হয়তো। কিন্তু অ্যাকচুয়ালি মানে জিএনএম এর থেকে খুব একটা আলাদা ট্রেনিং হয় না, হ্যাঁ? মানে নাইট ডিউটি গুলো জিএনএম এর ক্ষেত্রে বেশি থাকে, জিএনএম এর ক্ষেত্রে থাকে। এএনএম এর ক্ষেত্রে সব স্কুলে দেয় না, বেশিরভাগ নেই, এএনএম এর শিডিউলে নেই। কিন্তু হসপিটাল ডিউটিটা আছে, এবার হসপিটালে এমার্জেন্সিতেও ডিউটি পড়ে। সেক্ষেত্রে অনেকেরই এরকম হয়েছে যে তারা অজ্ঞান হয়ে গেছে, বা আমারও আচ্ছা ভয় আমি লেগেছে এখানে প্রথমে। একটু থামাচ্ছি। হুম। হসপিটালও কি আদৌ কি এএনএম মানে থাকে? আমি যতদূর দেখেছি যে না। সাব সেন্টার গুলো বলো ওর এই সমস্ত গ্রামাঞ্চলেই থাকে ম্যাক্সিমাম জায়গায়, হুম। কিন্তু হসপিটালে এমার্জেন্সি বা কোথাও তো এএনএম থাকে না, না সম্ভবত। থাকে না। কিন্তু যখন আমাদের ট্রেনিং টাইমে ট্রেনিং ডিউটি গুলো করানো, আচ্ছা করায়, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। তখন ওখানে কিন্তু ডিউটি গুলো দেয়। সব আচ্ছা আচ্ছা মোটামুটি আচ্ছা। সব ওয়ার্ডেই ওকে ওকে মোটামুটি ডিউটি ওকে দেয়। ওকে, এবার ক্যারি অন করো, তারপর বলো। হ্যাঁ, দিয়ে ওটাই বলছিলাম যে এরকমটা হয় যে এরকম অজ্ঞান হয়ে যায় বা আমাদেরও ভয় লাগে হুম রোগীপত্র হুম। দেখে। এবার সবকিছুই মানুষ আস্তে আস্তে ইউজড হয়ে যায়, সেরকম ব্যাপারটা ওদের মধ্যেও মানে আশা করি যারা ভয় আস্তে আস্তে পাচ্ছে ধাতস্থ হয়ে হয়ে যাবে। যাবে। হ্যাঁ, হয়ে যাবে। আমাদের মধ্যেও এরকম ছিল যে একজন মানে অজ্ঞান হয়ে ভর্তি হতে হয়েছে। হ্যাঁ? ও মাই ভর্তি গড, হতে আচ্ছা। হয়েছে, হ্যাঁ। দিয়ে তারপর তো এখন সেও তো ট্রেনিং করছে, আর আস্তে আস্তে এইগুলো, আর এখানে এসে ট্রেনিং মানে সেন্টার লেভেলে এসেও তাদের ছোটখাটো কিছু মানে এক্সামিনেশন তো করতেই হয়। নিডল প্রিক করে হুম। মানে আঙুলে, এগুলো তো অসুবিধা হবে না আশা করি। হুম। আচ্ছা আচ্ছা। হুম। বেশ আচ্ছা বেশ অনেক কিছু জানা হুম। গেল। হুম। এবার লাস্ট কোয়েশ্চেন এ একবার অ্যান্সার হুম। দিতে হবে, সেটা হচ্ছে যে 2025-26 কি আদৌ এএনএম জেএনএম মানে এএনএম বিশেষ করে জিএনএম তো হুম। হবেই প্রতি বছর হুম। হচ্ছে, হুম। হুম। এএনএম এর কি কোনো মানে এটা কি বন্ধ হয়ে যাবে নাকি এটা এএনএম টা হবে সেই ব্যাপারটা একটু বল। হ্যাঁ, আমার যেটা মনে হয় যেহেতু এএনএম জিএনএমটা না যে পরীক্ষার সময়ই শুরু হয়েছে হুম 2021 থেকে, সেটা তো নয়। মানে এএনএম জিএনএমটা অলরেডি ছিল, মানে আগে থেকেই ছিল, হুম সেটা মেরিট বেসিসে হতো এবং এখন সেটা পরীক্ষায় ট্রান্সফার হয়েছে। এবার আমার মনে হয় যদি ওরকম কোনো বিষয় থাকতো যে এএনএম জিএনএম বা জিএনএমটাকে কিছুদিন মানে জিএনএমটাকে কন্টিনিউ করব কিন্তু এএনএমটাকে কন্টিনিউ করব না, হুম। তাহলে হয়তো এএনএম জিএনএমটা আলাদা আলাদা পরীক্ষা দিতেও পারতো, মানে আমার যেটা মনে হয়। তো যেহেতু আগেও একই মেরিটে দুটো পরীক্ষার জন্যই মানে দুটো পোস্টের জন্যই নিত, আবার এখনো তাই হচ্ছে, কিন্তু আমার মনে হয় না যে এখন অফ হয়ে যাবে রিসেন্ট অ্যাকচুয়ালি ইয়ারের এখানে মধ্যে। একটা একটা জায়গায় গিয়ে সবার একটা সমস্যা, সেটা হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি এরকম অনেক ইউটিউবারও আছে যারা এএনএম করছে। হুম। হুম। সেখানেও একটা জিনিস বলা হচ্ছে যে সাব সেন্টার গুলোতে এএনএম প্রায়
ফুল হতে যাচ্ছে, যেখানে হ্যাঁ হ্যাঁ যার জন্য কিন্তু মানে এটা সম্ভাবনা করা হচ্ছে যে পরবর্তীকালে হয়তো এএনএম এর ট্রেনিংটা বন্ধ হতে পারে। তো হ্যাঁ হ্যাঁ এটা তোমার কি মতামত? হ্যাঁ, এ পরবর্তীকালে বলতে মানে অনেক পরে আমি সঠিক বলতে পারছি না, কিন্তু এই যে রিসেন্ট 2-4 বছরের মধ্যে আমার যা মনে হয়, হুম। তাহলে কারণ এখন তো শুধুমাত্র জয়েন করেছে ভর্তি হয়ে যাচ্ছে এমনটা নয়, তার সঙ্গে সঙ্গে তো রিটায়ারমেন্টও প্রচুর হচ্ছে একদম ফার্স্ট একদম এনে। একদম হ্যাঁ, একদম। রিটায়ারমেন্ট তো চলতেই থাকবে, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। হুম হুম। মানে রিটায়ারমেন্ট বছরে বছরে হবে, এবার সেগুলো তো ফাঁকা হচ্ছে, কিন্তু সেকেন্ড এএনএম যেমন আর নিচ্ছে না। সেকেন্ড এএনএম অন্য একটা যে প্রজেক্ট থেকে নিয়েছিল, সেক্ষেত্রে ওদের হয়তো কিছু তো উদ্দেশ্য নিয়ে গভর্নমেন্ট তাদের পোস্টিং দেয়, এবার সেটা ফুলফিল হচ্ছে না, সেই জন্য সেকেন্ড এএনএম নিচ্ছে না। কিন্তু ফার্স্ট এএনএম তো এখন চলছে, এরকম কোনো বিষয় নেই। তো আশা করি এই 25-26 এই বছরগুলোতে আশা করি এখনো হবে না বন্ধ। হ্যাঁ, বন্ধ আর হবে না, ওকে। হবে না, কিন্তু হুম। আমার এটা মনে হতে পারে, হ্যাঁ। একটা জায়গায় গিয়ে মনে হয় যে 2-1 বছর গ্যাপ দিতে পারে, হুম দিলেও হুম দিতে হুম। পারে। এমন জায়গাটা গিয়ে গেল যে ভ্যাকান্সিটা কমপ্লিট মানে সেরকম নেই, তাহলে হয়তো আর একটা মনে হয় যে সিট কমিয়ে দিতে পারে। আগে যেমন 500টা করে নিত না, আচ্ছা এখন আচ্ছা। প্রথমে 2021-এ অনেক স্টুডেন্ট নিয়ে নিয়েছে, 1680 জন। হুম তারপরে আস্তে আস্তে দেখো সিট কিন্তু কমিয়ে দিয়েছে, হুম হুম 800-র হুম দিকে হুম। চলে এসেছে। এখন এবার প্রায় আমার কমে মনে গেছে। হয় যে হুম। সিট যদি বন্ধ যদি গ্যাপ না করে, গ্যাপ হয়তো করবে না, কিন্তু সিট সংখ্যাটা কমিয়ে দেবে। আমার মনে হয় এটা যে হয়তো আবার দুটো সেই কারণ হতে 500-তে পারে। গিয়ে, হ্যাঁ হুম হুম। দুটো জায়গা হতে পারে, আবার ওই 500-তে গিয়ে দাঁড়ালো এইরকম। আচ্ছা আচ্ছা হুম আচ্ছা। হুম। এটা এখন সময় ছাড়া বলা সম্ভব নয় বলা অ্যাকচুয়ালি। সম্ভব নয়। এটা কেউই হ্যাঁ। বলতে পারে না অ্যাকচুয়ালি। না। আমি অনেক জায়গাতেই ফোন করেছি, তারাও বলতে হুম। পারছে না, অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া বলা যাবে না। বলা যায় না, হ্যাঁ। বেশ ঠিক আছে, এই দুটো বললে খুব ভালো লাগলো পয়েন্টগুলো। হুম। লাস্ট একটা কোয়েশ্চেন করি, তারপরে ছেড়ে দেবো আজকের। এখানেই আমি এন্ড করবো। সেটা হচ্ছে যে এএনএম এর ভবিষ্যৎ কি? অনেকেই বলছে এএনএম টা নাকি থাকবে না। এএনএম এর পর পর মানে অ্যাকচুয়ালি যে যে জবটা করছো আর কি, সেটা নাকি একদম ট্রান্সফার হয়ে যাবে, কোনো একটা আলাদা পোস্টে হয়ে যাবে, সেটা নাকি এরকম শোনা যাচ্ছে এরকম। এই হুম। জন্য নাকি আন্দোলনও হয়েছে। আমি জানি না তুমি হুম। কতটা কি জানো, হুম। বাট এই প্রসঙ্গে তোমার কতটা কি জানা আছে বা তুমি কি বলবে? এবার আন্দোলনের বিষয়টা যেটা বলছি, সত্যি কথা বলতে অতটা আমার জানা নেই, কিন্তু আমার যা মনে হয়, যেহেতু এটা আমাদের পার্মানেন্টলি একটা পোস্ট, আমাদের কিন্তু একদম পার্মানেন্ট দিয়ে দিচ্ছে, সার্ভিস বুক টুক সবই খুলে দিচ্ছে, এবং হুম আমাদের একটা ডেজিগনেশন আছে, হ্যাঁ, হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল। তো হুম। সেক্ষেত্রে কি আমার মনে হয় যে একটা ডেজিগনেশন থেকে পুরোটা চেঞ্জ করে দেবে এতগুলো মানে সার্ভিস যারা করছে তাদের, সেটা তো মনে হয় না। এবার কি ভিতর ভিতর চলছে সেটা তো আমি বলছি, ওই যে আন্দোলনের বিষয়টা আমার সঠিক জানা নেই। আচ্ছা আচ্ছা, বেশ। তাহলে তাহলে হ্যাঁ। তো বলে এটা তো তুমি বলতে পারবে না। আমার হ্যাঁ। একজন ছাত্রী ছিল, তার দিদি অ্যাকচুয়ালি এনিমে জব করতো, সে বলেছিল আগের বছরে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। আগের বছরে শুনছিলাম, কিন্তু সঠিক হ্যাঁ। জানা নেই। কিন্তু ওই যে আচ্ছা পার্মানেন্ট একটা পোস্ট আছে বলে মনে হয় না, তো হতেও পারে হয়তো। আচ্ছা আচ্ছা, বেশ হুম। বেশ। তো ঠিক আছে, এই কটাই কোয়েরি ছিল সবাই। আর হ্যাঁ, হ্যাঁ, যদি কারো কিছু জানারও থাকে সেটা কমেন্ট করবে অবশ্যই। আর হ্যাঁ, নার্সিং উইথ কেকাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ও ওখান থেকে কমেন্টে তোমাদের জানাবে যে এই প্রশ্নের উত্তর এটা হতে পারে, বা তোমার কোয়েরি যেটা ছিল। আচ্ছা, তোমার র্যাঙ্ক কত হয়েছিল একটু বলে দাও তো, আমি এটা সব শেষে জিজ্ঞাসা করছি, র্যাঙ্ক কত হুম। হয়েছিল? আমার র্যাঙ্ক হয়েছিল, জিএমআর হয়েছিল যে 5287, হ্যাঁ। পাঁচ যেটা হাজারে একদম 5000 র্যাঙ্ক হয়েছিল। আচ্ছা। এবার আমার ওবিসি ক্যাটাগরি ছিল, কিন্তু হুম হুম। আমার যে আমাদের যখন র্যাঙ্ক কার্ড বের হয় তখন তো এবার কোন ক্যাটাগরি থেকে বা কিছু ওখান থেকে মানে লেখা থাকে অ্যালট হয়েছে কিভাবে। হুম হুম। এবার আমার ওপেন ছিল, মানে জেনারেল জেনারেল। হিসেবে পেয়েছো? হ্যাঁ, পেয়েছি, কিন্তু ওকে। ওটা 5287, ওটা হলো জিএনএম এর র্যাঙ্ক ছিল, হুম ঠিক হুম আছে। হুম। আর এএনএম এর র্যাঙ্ক ছিল 2800, এরকম 2883 এরকম টাইপের ছিল একটা। হুম। আচ্ছা। আর ওবিসি র্যাঙ্ক ছিল, কিন্তু ওবিসি র্যাঙ্ক তো আমার ওই স্কোর 700 কাছাকাছি। মোটামুটি কত হয়েছিল? 100? তখন তো 65 তখন নম্বরের তো পরীক্ষা হতো। 65, হ্যাঁ হুম। 65 হয়েছিল, আমার 32। 32, 32 ওকে হ্যাঁ, ওকে ওই ওকে। 50% এর কিছুটা হ্যাঁ বেশি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। ওকে। তো অনেক কিছুই জানা হলো, এবং হুম। আশা করছি ছেলে মেয়েদের প্রচুর সাড়াও পাবে তুমি। হুম। চলো নেক্সট টাইম আরো অনেক এগিয়ে চলো, এটাই আশীর্বাদ থাকলো, হুম। বা বলতে পারো আমার হ্যাঁ, হ্যাঁ শুভেচ্ছা দাদা। থাকলো। হ্যাঁ। ওকে। চলো, তোমার থ্যাংক ইউ। চ্যানেলটাকে সবাইকে বলবো যে চ্যানেলটাকে অবশ্যই ফলো করো, কারণ দাদা অনেক অনেক কোয়ারিজ সবার ফুলফিল করে, আর দাদা সত্যি কমেন্টেরও অ্যান্সার দেয় বা ভিডিওর মাধ্যমেও রিপ্লাই গুলো করে, তো আমারও ভালো লাগে দাদার সঙ্গে যোগাযোগ রাখতে পেরে। থ্যাংক তা ইউ। হ্যাঁ, সবাই ওকে, চলো ভালো সাবস্ক্রাইব। থেকো। ঠিক আছে। হ্যাঁ। থ্যাংক ইউ।